হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, আহাদ, ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, কথা বলছো না কেন? না, আচ্ছা, মনে আছে? এইটা কিসের ইকুয়েশন বলো তো? এই ইকুয়েশনটা হুম সার্কেল, সার্কেল উইথ সেন্টার, অরিজিন অ্যান্ড রেডিয়াস এ, রাইট? এটা হচ্ছে সার্কেলের জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম না, মানে একটা স্পেসিফিক ফর্ম। আমি যদি এটা লিখি তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার y মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা কি? এটা সার্কেল উইথ সেন্টার এ বি অ্যান্ড রেডিয়াস হচ্ছে আর। আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু কে, তাহলে আমি এটাকে বলবো এটা একটা সার্কেল উইথ সেন্টার 0, আলফা অ্যান্ড রেডিয়াস হচ্ছে √কে। আমি যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, এখন দেখলেই বোঝা যাচ্ছে না এটা সেন্টার কত, বাট এটা বুঝতে পারতেছে এটা সার্কেল। তার মানে সার্কেলের জেনারেল ফর্মটা আইদার এইভাবেও লেখা যায়, অর জেনারেল ফর্মটা এইভাবেও লেখা যায়। কিভাবে? এক্স স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এবং ওয়াই এর একটা এক্স ওয়াই টু ভ্যারিয়েবলের একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন রিপ্রেজেন্ট সার্কেল। তাহলে এটাকে যদি আমি এখন এই ফর্মে আনতে চাই, তাহলে এটা কি ফর্মে আসবে? আমি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে ডাইরেক্টলি দেখে বুঝতে পারছি না যে এটা সেন্টার কত, তাহলে আমাকে এই ফর্মে আনতে হবে, দিস ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে করি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার plus y square minus this equal to 5, which means x minus 1 whole square y square equal to 6। তার মানে হচ্ছে x minus 1 whole square plus y square equal to √6 square। তার মানে এটার এই সার্কেলটার সেন্টার হচ্ছে 1, 0 আর রেডিয়াস হচ্ছে √6। ওকে, তাহলে সার্কেলের জেনারেল ফর্ম আমরা চিনি। সার্কেলকে কিভাবে তার স্ট্যান্ডার্ড এই ফর্মটাতে নিয়ে গিয়ে সেন্টার এবং রেডিয়াস বের করতে হয় সেটা জানলাম। আবার যে কোনো এইরকম জেনারেল ফর্মে থাকলেও সেটা কনভার্ট করে আমি সেন্টার এবং রেডিয়াস বের করতে পারবো। এটা আমার মাথায় থাকলো, একটা প্রিভিয়াস নলেজ আমাদের এসে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ছি। এখন আসি আমরা কমপ্লেক্স নাম্বারের, কমপ্লেক্স নাম্বার ডায়াগ্রামেটিক্যালি কি দেয় আমাকে সেটা বুঝি। তোমরা বাকি এক্সারসাইজগুলো করছো যতটুকু আসছি আমি? আহাদ, আহাদ, সায়েদুর, কি করো তোমরা? আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতেছি, আমি যেটা নোটিস করলাম, তোমরা ক্লাস করার পরে তোমরা ভালো, ব্রেইন ভালো, সুন্দর চলে, মাথা বুঝো তাড়াতাড়ি, ফাইন। অনেককে আমার এগুলো বুঝাইতে অনেক স্ট্রাগল করতে হয় তোমার, কিন্তু তুমি যদি মনে করো যে বুঝে ফেলছি, দ্যাটস ইট, তাহলে তুমি ফেইলড। বি কেয়ারফুল। অনেক অনেক এ লট প্র্যাকটিস করতে হবে বাসায়।
জোড়া জোড়া বানায় ফেলতে হবে এগুলোকে যদি রেজাল্ট চাও। আর রেজাল্ট তো আসতেছে, যেটা প্রেডিকশন দিচ্ছে সেটা তো আসতেছে। এটা তো কিছুই না, এটা পাতা ছাড়া, এই সার্টিফিকেট দিয়ে ঠোঙ্গা বানানো ছাড়া কোনো কাজ হবে না। প্রুফ করতে হবে আইদার এটুতে অর অ্যাসিটিতে। সো নিজেকে রেডি করো, রেডি করো, আর না। ওকে। এডেক্সেলের রেজাল্ট কয় তারিখ জানো তো? কয় তারিখ? ক্যামব্রিজে না 10? এডেক্সেলও 10? একই তারিখে, আচ্ছা। হ্যাঁ, ক্যামব্রিজ 12 থেকে 10-এ নিয়ে আসছে। হুম। আচ্ছা, আল্লাহ ভরসা। দেখো কি হয়েছে। ওকে। এখন ধরো একটা কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু 2 + 3i। কমপ্লেক্স নাম্বারটা কোথায়? 2 1 2 1 2 3, 1 2 3, তার মানে এখানে 1 2 1 2 3, দিস ইজ দ্য কমপ্লেক্স নাম্বার। দিস জেড ইজ 2 + 3i। এরকম করে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি এই এই প্লেনটাতে, যেটার আমরা বলি যে এটা রিয়েল অ্যাক্সিস বলি, এটা ইমাজিনারি অ্যাক্সিস বলি, সেগুলোকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। হুম, যে কোনো জায়গায়। এখন এটা হচ্ছে একটা স্পেসিফিক কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু 2 + 3i। অর্থাৎ আমরা যখন কোনো স্পেসিফিক নাম্বার লিখি, সবসময় এরকম 2 + 3i বা 3 + 2i বা 3 - 2i এরকম নাম্বার না দিয়ে আমরা জেড ইকুয়াল টু যখন বলবো Z1, তার মানে Z1 অর জেড ইকুয়াল টু Z2, এরকম Z1 Z2 এইভাবে দিব। এই মিন করব যে এগুলো ফিক্সড নাম্বার, ফিক্সড Z1 Z2। কিন্তু যখন বলবো জেড, তখন সে জেনারেল নাম্বার। লাইক কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেরকম, কার্টেসিয়ান সিস্টেমে যেরকম এক্স কমা ওয়াই পয়েন্টটা যখন আমি লিখি, হুইচ মিনস এটা একটা জেনারেল পয়েন্ট, এনিওয়্যার ইন দ্য প্লেন ইট লাইস। কিন্তু আমি যখন 2 3 লিখে ফেলবো, তখন মিনস এটা ফিক্সড একটা জায়গায়। সো এখন যদি আমি, আচ্ছা, এটা মুছে ফেলি। এখানে আসার আগে, ডায়াগ্রামে আসার আগে আমি যদি এরকম বলি, ধরো 2 + 3i একটা কমপ্লেক্স নাম্বার, দিস মাইনাস ধরো 5 - i। এইটার মড নিব আমি। কি হবে সেটা? 2 + 3i minus 5 + i, which means -3 + 4i। ঠিক আছে, আচ্ছা, 4i, which means রুট ওভার, আমরা যেটা জানি, x প্লাস iy এর মড নেওয়া মানে হচ্ছে দিস ইজ ইকুয়াল টু রুট ওভার x² প্লাস y², this which means 5। তাহলে কি হলো? দুটো কমপ্লেক্স নাম্বার যখন, আমি যদি এটাকে z1 ধরি, z1 মাইনাস এটাকে z2 ধরি, এটার ভ্যালু পাইলাম 5। এটা কি দিল? দিল দ্য ডিস্টেন্স। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে কি, দি ডিস্টেন্স বিটুইন z1 অ্যান্ড z2 ইজ 5, তাই না? অর্থাৎ 2 + 3 কমপ্লেক্স নাম্বারটা যেই জায়গায়, যে পয়েন্টে আছে, ধরো এই পয়েন্টে আছে, আর 5 - i, ধরো 3 4 5, 5 - i এইটা, এই দুইটার, ধরো এইটা যদি z1 হয়, এটা যদি z2 হয়, এই ডিস্টেন্সটা হচ্ছে এটা। অলরাইট। তাহলে আমি
বলো বলো। আবার বলো। হুম। এ, হ্যাঁ বলি তোমাকে, ধরো এই Z1 নাম্বারটা এখানে। হুম। এখন আমি অরিজিনের সাথে যদি Z1 কে কানেক্ট করি একটা ভেক্টর দিয়ে, তখন আমরা বলি যে this is the vector representation of Z1. This red vector is the vector representation of Z1. আবার আমি যদি এটা হ্যাঁ, না ওইটাও ভেক্টর, আমি আসতেছি। তাহলে এটা কি ব্লুটা? ব্লুটাও ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ Z2। তাহলে এখন যদি দেখো ভেক্টর দিয়ে চিন্তা করো, ওকে ফাইন, তুমি ভেক্টর দিয়ে চিন্তা করো। তাহলে আমি যদি বলি এখন কথার কথা, এই পয়েন্টটা Z1 না ধরে মনে করো এই পয়েন্টটার নাম দিলাম A, এই পয়েন্টটার নাম দিলাম B। তাহলে হোয়াট অ্যাবাউট AB ভেক্টর? অফ কোর্স OB vector minus OA vector according to triangle law of vector addition, which means OB কে, OB হচ্ছে Z2, OA কে Z1। এখন যদি বলি আমি AB ভেক্টরের মড, which means mod of Z2 minus Z1, which is length of vector AB, একই কথা। তাহলে আমি যদি এটাকে, তুমি চিন্তা দুইভাবেই করতে পারো। তুমি চিন্তা করতে পারো যে Z1 minus Z2 দুইটা পয়েন্ট দিয়ে যদি আমি মড নেই, this represent the distance between the complex number, দেখো কমপ্লেক্স নাম্বার আমরা এখন কমপ্লেক্স ফিল্ড দিয়ে চিন্তা করতেছি, কমপ্লেক্স নাম্বার between the complex number Z1 and Z2। ইভেন এটা যদি এটাও হয় Z2 minus Z1, সেম থিং, মড নিলে Z1 minus mod of Z1 minus Z2 যা, mod of Z2 minus Z1 তা। এটা অ্যাট দ্য সেম টাইম এটাকে আমি আবার এটাও বলতে পারি magnitude of vector, magnitude of vector AB, পারি না? একই কথা না? তার মানে ঘুরে ফিরে একই জিনিস আছে। অর্থাৎ if you think on the perspective, on the point of view of vector, যা আসবে রেজাল্ট কমপ্লেক্স নাম্বার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তাই আসবে, কিন্তু চিন্তার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ কমপ্লেক্স নাম্বার প্যাটার্নে চিন্তা করলে আরও কিছু জিনিস ওপেন হয়, মানে আমরা যখন এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যাই, তখন দেখা যাচ্ছে যে জিনিসটাকে ইন টার্মস অফ ভ্যাক্টরে চিন্তা করলে এক ধরনের অ্যাপ্লিকেশন হয়, আবার ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বার চিন্তা করলে এটা আরেক ধরনের বিজনেস অ্যাপ্লিকেশন হয়। যখন গ্রাফিক্স বা এটার এটার অ্যাপ্লিকেশন একটুখানি বলছি আসাতে, যখন এই এই জিনিসগুলো নিয়ে দেখা যাচ্ছে যে প্রোগ্রামাররা কাজ করে, অর্থাৎ ভেক্টর ডিজাইনাররা কাজ করে, তখন ওরা ভেক্টর হিসেবে চিন্তা করে জিনিসটাকে। আবার এটাই যখন তোমার ইয়েরা টপোলজিস্টরা কাজ করে, অথবা এই ধরো আরেকটু কসমোলজিক্যাল সাইডে চলে যায়, তখন এটা আবার কমপ্লেক্স নাম্বার দিয়ে চিন্তা করে, অর্থাৎ ফিল্ড চেঞ্জ হয়ে যায়, কিন্তু আলটিমেট থিংটা সেম, আলটিমেট রেজাল্টটা সেম থাকে। ওকে, তাহলে আমি আবার একটা ইয়াতে যাই। তাহলে আমরা কি একটু সামারাইজ করি। সামারাইজ হচ্ছে যে Z1 মাইনাস Z2, অর্থাৎ মড অফ Z1 মাইনাস Z2 ইজ ডিস্টেন্স। আমি আর ভেক্টরে থাকছি না, আমি কমপ্লেক্স নাম্বারে থাকি এখন। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস Z1 অ্যান্ড Z2। ওকে ফাইন। এখন দেখো ইন্টারেস্টিং, চিন্তাটা গুছাও দেখো। আমি Z1 না লিখে Z মাইনাস Z1 লিখলাম।
মাইন্ড ইট, z1 মাইনাস z2 মড অফ z1 মাইনাস z2 যখন লিখছি তখন কিন্তু দুটো ফিক্সড পয়েন্টের বিটুইন ডিসটেন্স, ডিসটেন্স বিটুইন টু ফিক্সড পয়েন্ট। কিন্তু এখন আমি যখন বলছি z minus z1, here z is not a fixed point, z is a point you can think it is anywhere on the plane, but z1 is fixed. So what about this, এটা কি ধরনের মানে কতটা ডিসটেন্স, কতগুলো ডিসটেন্স মিন করতেছে? কোনো কুল কিনারা পাওয়া যাবে? ধরো z1টা এইখানে, কথার কথা, দিস পয়েন্ট ইজ z1। তো আমি বলতেছি ডিসটেন্স বিটুইন z and z1, where is z then? z কোথায়? z কোথায়? কি কেউ আনসার দিচ্ছে না কেন? হ্যাঁ, যে কোনোখানে তো অবশ্যই, z একটা ভেরিয়েবল পয়েন্ট, সো সে যে কোনোখানে। তাহলে এখন এই এই ডিসটেন্সটাকে আমি কি লিখবো? কিছু ক্যালকুলেট করার সুযোগ আছে? ধরো z যদি এখানে থাকে এক ধরনের ডিসটেন্স, আমি যদি z কে এখানে চিন্তা করি এক ধরনের ডিসটেন্স, আমি যদি z কে এখানে চিন্তা করি এটা আরেক ধরনের ডিসটেন্স হবে, z যদি এখানে চিন্তা করি আরেক ধরনের ডিসটেন্স হবে। তাহলে z টাকে ফিক্স করার সুযোগ নেই। কিন্তু আমি যদি ইকুয়াল টু ফিক্স করে দেই, ধর আমি করলাম কি দিস ইকুয়াল টু লিখলাম 2, তার মানে এখন আমি বললাম যে এটা কি ডিসটেন্স, আমি যেহেতু 2 লিখছি তার মানে ডিসটেন্স ফ্রম z1, ফ্রম z1 বলি কেন, z1টা যেহেতু ফিক্সড, ফ্রম z1 টু z ইজ 2, রাইট? আমার সেন্টেন্সটা ঠিক আছে, অ্যাকর্ডিং টু থিওরি সেন্টেন্সটা ঠিক আছে, তাই না? ডিসটেন্স ফ্রম z1 টু z2 ইজ 2। ধরতে পারতেছি কিনা খেয়াল করো। তার মানে এখন আমি একটা স্পেসিফাই করে ফেললাম, নট all the z's on that plane. We are not talking about all the z's on the plane. We are talking about, or we are looking for those z's, those z's whose distance from z1 is 2. So I can write এটার স্টেটমেন্ট এভাবে লিখতে পারি, this represent the set of all the z whose distance from z1 is 2, right? তাহলে it means it's a locus, কারণ লোকাসের ডেফিনেশনে পড়ে গেছে এখন। কারণ কি আমরা লোকাসের ডেফিনেশন জানি, আমি জানি না কতটুকু তোমাদের মনে আছে। লোকাস হচ্ছে কি, লোকাস ইজ the set of points or a set of points, a set of points maintain some condition or uh, কি restricted with some conditions। অর্থাৎ লোকাস হচ্ছে সেই সব পয়েন্টসের সেট যারা ওই সেটের সবাই একটা সার্টেন একটা বা এ সার্টেন রুলস মেনটেন করে। এখানে রুলটা হচ্ছে সেই সকল জেড যারা z1 থেকে 2 ডিস্টেন্সে আছে। ক্যান ইউ ড্র দ্য পিকচার ইন ইউর মাইন্ড? ওকে, তার মানে এটা একটা, ইট মিনস
It is a locus or set of points. লোকাসে লিখে রাখে, হ্যাঁ, সেট অফ পয়েন্টস আগে বলছি। তাহলে আলটিমেটলি কি রিপ্রেজেন্ট করছে দেখি, চিন্তা করো তো এটা কি রিপ্রেজেন্ট করে। z1 থেকে ফিক্সড ডিস্টেন্সটা কত? 2। 2 ডিস্টেন্স মেনটেন করে যত z আছে সেই সকল z কে আমি সেই সকল z এর সেটটা, তাহলে এটা কি হয়ে যায় আলটিমেটলি গ্রাফিক্যালি, সে কি হয়ে যায়? সার্কেল হয়ে যায়। ভেরি গুড। তার মানে এই যে z1টা, এই যে দিস z1, এই z1 থেকে 2 ডিস্টেন্সে ধরো এখানে একটা পয়েন্ট আছে, 2 ডিস্টেন্সে ধরো এখানে একটা পয়েন্ট আছে, 2 ডিস্টেন্স, এগুলো 2 ডিস্টেন্স সব, এখানে আরেকটা পয়েন্ট আছে, এরকম যত কোটি কোটি পয়েন্ট 2 ডিস্টেন্স আছে তারাই হচ্ছে ওই সেটের আন্ডারে, এবং ওই সেটের আন্ডারে এই সকল পয়েন্টগুলিকে যদি আমি জয়েন করি, কারণ এখানে হাজার হাজার, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, কোটি কোটি পয়েন্ট মিলে কনস্ট্রাক্ট করে একটা সার্কেল। এই সার্কেলের উপরে যত পয়েন্ট আছে সবার ডিস্টেন্স ফ্রম z1 is 2। মেক সেন্স? হুইচ মিনস, তাহলে আমাকে আলটিমেটলি আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, আমার কনক্লুশন কি দাঁড়াচ্ছে, z মাইনাস z1 mod of z minus z1 equal to r, এই টাইপের ইকুয়েশন গুলো, this types of equation represent a circle। এখন সার্কেল আমি ওইভাবে না জেনে, মানে কার্টেসিয়ান ফর্মে বারবার তোমার ব্রেইনটাকে নিবা না, তুমি কমপ্লেক্স ফর্মে ব্রেইনটাকে আস্তে আস্তে সাজাতে হবে। তোমার ইমাজিনারি ইয়েটা, ভিজুয়ালটা, হ্যাঁ, যে সার্কেল ইজ নট অলওয়েজ অন দ্যাট, ওই ফর্মটা এই ফর্মটা সেম হয়ে যাবে একটা সময়, কিন্তু অলওয়েজ চিন্তা করতে পারতে হবে দ্যাট ফর্মে, কমপ্লেক্স নাম্বার ফর্মে। সো দিস টাইপস অফ ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সার্কেল উইথ center z1 and radius r. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমার মাথা থাকতে হবে, কারণ এই তিনটা চারটা আর্গান ডায়াগ্রাম আছে, এইটাকে মিলাইয়া অনেক ধরনের কিছু আঁকতে হয় এখানে। তাহলে আমি আবার আসি, দেখি এবার তুমি তুমি বর্ণনা করবা z মাইনাস z2 ইকুয়াল টু কে, এটা কি রিপ্রেজেন্ট করে দেখি, বলো সায়েদুর বলো, মানে স্টেটমেন্ট করো, এটাকে স্টেটমেন্ট এক্সপ্রেস করো এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে। It's a circle, center z2, radius k। যদি এটা হতো তাহলে সার্কেল সেন্টার সেন্টার মাইনাস z1, কারণ এখানে প্লাস দিছি আমি, তার মানে তোমাকে এটাকে এভাবে লিখতে হবে। গট ইট? সো সেন্টার মাইনাস z1, রেডিয়াস r। যদি এটা লিখি, কি সেন্টার, তাসফিয়া প্রথমে বলবো এটা সার্কেল, সার্কেল উইথ সেন্টার, কত সেন্টার? ইয়েস, ভেরি গুড, 2 plus 3i, and radius 5। দেখছো?
দেখো এখন ইন্টারেস্টিং, এখন যদি আমি এটাকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করি, ওকে, লেটস রাইট জেড মানে কি, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, দিস, ওকে, তার মানে রিয়েল রিয়েল পার্ট এক্স, এখানে রিয়েল পার্ট দিস, প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 3 5, তাহলে এখানে কমপ্লেক্স নাম্বারটা আমরা জানি কি, আমরা জানি কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই এর মড মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস টু, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস থ্রি, তার মানে কি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার root over equal to 5, which means x minus 2 whole square plus y minus 2 whole square equal to 5 স্কোয়ার। দেখো কার্টেসিয়ান ফর্মে যখন চলে আসছি ইজিলি বুঝতে পারতেছি সেন্টার হচ্ছে এটা, সেন্টার হচ্ছে 2,3, রেডিয়াস হচ্ছে 5। দেখো এই 2,3 তখন আমি বলতে কার্টেসিয়ান ফর্মে যখন আমি সেন্টার বলছি তখন আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ফর্মে বলছি 2,3, আর যখন কমপ্লেক্স নাম্বার বলছি তখন বলছি সেন্টার হচ্ছে 2 + 3, কারণ একটা পয়েন্ট কমপ্লেক্স নাম্বার আর রেডিয়াস 5 একই জিনিস। তো এখন থেকে মাথায় থাকবে, এখন থেকে এই এই জিনিসটা লেখার সাথে সাথে জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু আর মানেই হচ্ছে সাথে সাথে তোমার ব্রেইনে স্কেচড হয়ে যেতে হবে ইটস এ সার্কেল, ইটস এ সার্কেল, সেন্টার জেড ওয়ান, রেডিয়াস আর। তাহলে আরেকটা যদি বলি, জেড প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু 4, আহাত বলো এটা, এটা কি সার্কেল? হুম, সার্কেল। সেন্টার কত? উইথ সেন্টার, কমপ্লেক্স নাম্বার বলার সময় অলওয়েজ এভাবে বলবা, উইথ সেন্টার 3 - 2i, কারণ এটাকে আমি জেড মাইনাস এই ফর্মে আনতে হবে, এই ফর্মে জেড মাইনাস জেড ওয়ান ফর্মে লিখতে হবে, তাহলে Z - 3 - 2i ইকুয়াল টু 4, তাহলে সেন্টার হচ্ছে 3 - 2i আর রেডিয়াস হচ্ছে 4। এখন যদি এটাকে স্কেচ করতে বলে, তাহলে 3 - 2i কোথায়, 1 2 3, 1 2, তাহলে 3 - 2i হচ্ছে এটা, 3 - 2i, এটাকে সেন্টার ধরে 4 রেডিয়াস, তার মানে 1 2 3 4, 1 2 3, সরি, 1 2 3 4, এখানে 4, এদিকে 4-এ যাব, এদিকে 4-এ যাব, তার মানে এটাকে, আচ্ছা এটা 4 না করে আরেকটু ইয়ে করি, এক কাজ করি, এটাকে আমি একটু কমায় ফেলি, এটাকে 2 দিয়ে দিই, তাহলে 2 2, তাহলে আমার স্কেচ করতে সুবিধা হবে, 2 রেডিয়াস, এখান থেকে 1 2, এখান থেকে 1 2 1 2, তার মানে এই সার্কেলটা সেট, এই সার্কেলটাই হচ্ছে এটা। এখন দেখো, এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার এই স্কেচগুলোকে একেবারে পারফেক্ট হইতে হবে? নট নেসেসারি পারফেক্ট হইতে হবে, আবার এত বেশি ইমপারফেক্ট হইতে পারবে না যেটা চোখে লাগে। এটা একেবারে এই জিওমেট্রি যেভাবে আমরা করি এত পারফেকশনের দরকার নাই, আবার এত বেশি ইমপারফেক্ট হবে না, আবার বলছি যেটা চোখে লাগে। চোখের দেখুন, ধরো এটা যদি কেউ এইভাবে আঁকতো, কথার কথা, ধরো এটা যদি এইভাবে আঁকতো, এখানে সার্কেল ধরে এরকম করে আঁকলো, হোয়াটস রং, ক্ষতি কি? এখানে তো এত পারফেকশন নাই, ক্ষতিটা কোথায় দেখো, 3 - 2i পয়েন্ট থেকে 2 রেডিয়াস নিচ্ছ, তাইলে এখান থেকে ডেফিনেটলি
এক্স এক্সিসটাকে সে টাচ করবে, এক্স এক্সিসের উপরে যাবে না। তার মানে এক্স এক্সিস উড বি এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, কারণ 3 - 2 হচ্ছে এই ডিস্টেন্সটা 2। তাহলে তোমার সার্কেলটা যখন এক্স এক্সিসের উপরে চলে গেল, তার মানে তুমি নোটিস করো নাই যে এক্স এক্সিসটা ট্যানজেন্ট, তখন সেখানে মার্কস কাটবে। এই আগে পিছে হইতে পারে, কিন্তু যখনই দেখা যাবে যে কোনো লাইন তার সাথে ট্যানজেন্ট থাকার কথা কিন্তু তুমি ট্যানজেন্ট রাখো নাই, লাইনটা টাচ করার কথা তুমি টাচ করা নাই, বা লাইনটাকে ইন্টারসেক্ট করার কথা ইন্টারসেক্ট করা নাই, তখন সেখানে বোঝা যাবে যে ক্যান্ডিডেট ডিড নট রিয়েলাইজ হাউ দ্য সার্কেল শুড বি। এবং মাঝে মধ্যে এইখান থেকে আবার কিছু জিনিস বের করতে হয়, মানে এখান এই স্কেচিংটা থেকে দেখা যাচ্ছে অন্য কিছু বের করতে হয়, তখন স্কেচিংটা মোটামুটি কাছাকাছি না হলে বের হয় না, একটু প্যাচ লাগে। ওকে, গেল সার্কেল। এতটুকুর ভিতরে কোনো কনফিউশন আছে কারো? হ্যালো? এতটুকুর ভিতরে কোনো কনফিউশন নেই, ওকে। তাহলে মনে রাখো, দিস ইজ সার্কেল, সার্কেলের জেনারেল ফর্ম। কার্টেসিয়ানের কার্টেসিয়ান জিওমেট্রিতে যেরকম জেনারেল ফর্মগুলো মনে রাখতে হয়, যেমন আমরা কোয়াড্রেটিকের জেনারেল ফর্ম জানি, আমরা সার্কেলের জেনারেল ফর্ম জানি, আমরা স্ট্রেট লাইন জেনারেল ফর্ম জানি, আমরা আরো অনেক ধরনের ইকুয়েশনের জেনারেল ফর্ম জানবো এবং জানতেছি। ঠিক কারণ কমপ্লেক্স নাম্বার সিস্টেম আমাকে বিভিন্ন গ্রাফের জেনারেল ফর্মগুলো জেনে রাখতে হবে। এটা একটা জেনারেল ফর্ম, হুইচ ইজ দিস। এখন প্রশ্ন, এটা আবার লিখি, জেড মাইনাস z1 mod equal to r। এটা সার্কেল, সেন্টার z1, রেডিয়াস r। ধরো এটা একটা হাইপোথেটিক্যালি আঁকলাম, যেহেতু এগুলো ফিক্স নাম্বার না, আমি যে কোনো জায়গায় আঁকলাম। ধরো কথার কথা এই সার্কেলটা আঁকলাম, এই সার্কেলটা এটা, ধরো সেন্টারটা এখানে। এখন আমি যদি বলি জেড মাইনাস, তার মানে কি? আচ্ছা, লেট মি ডু দ্যাট। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা, দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সেট অফ পয়েন্টস। পয়েন্টগুলো কোথায়? এইখানে, এই সার্কেলের সার্কামফারেন্সে সব জেডরা আছে। এই ফিক্সটা হচ্ছে জেড ওয়ানটা, সেন্টারটা। আর এই জেড ওয়ান থেকে আর ডিস্টেন্সে, যত পয়েন্ট আছে সবাই সার্কামফারেন্সে। তাহলে দিস ইজ সার্কেল মিন্স দিস ইজ এ সেট অফ পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, set of points on the circumference is circle. But how about if I write this? এটা রাখলে কি বুঝাবে? সার্কেলটার ভিতরে। এখন আর, তার মানে আর এর চেয়ে ছোট, তার মানে এখন আমাকে যেহেতু এখানে ইকুয়াল নাই, এই জায়গাটাতে ইকুয়াল নাই, হ্যাঁ, তার মানে সার্কামফারেন্সের উপরের পয়েন্টগুলোকে মেইন করতেছে না। যদি থাকতো, যদি ইকুয়াল থাকতো, তার মানে সার্কামফারেন্সের পয়েন্টগুলো অ্যাট দ্য সেম টাইম ভিতরে যত পয়েন্ট আছে সব, তার মানে পুরো সার্কেলটার ভিতরটা শেড করে দিতে হবে, ইনক্লুডিং বাউন্ডারি। কিন্তু যদি এটা হইতো, তার মানে এক্সক্লুডিং বাউন্ডারি, তখন বাউন্ডারিটা বাদ যাইতো। তখন আমি বাউন্ডারিটা ডট ফিগার দিয়ে ড্র করতাম আর ভিতরটা শেড করে দিব। তার মানে বুঝাচ্ছি যে বাউন্ডারির ভিতরের পয়েন্টগুলো নট অন দ্য বাউন্ডারি। আবার যদি এটা হতো জেড মাইনাস জেড ওয়ান গ্রেটার দেন আর, তখন ভিতরটা না, বাইরেরটা। তার মানে আর এর চেয়ে বড়, জেড ওয়ান থেকে আর এর চেয়ে বড় পয়েন্টগুলো। ধরো জেড ওয়ানটা ছিল এখানে, তার মানে বাইরের গুলো।
এখন বাইরে আমি কতটুকু শেড করব, যতটুকু নেসেসারি ততটুকু। ফার্স্ট টাইম এভাবে অ্যারো দিয়ে রাখলে বুঝাবো যে আমি এর বাইরে যত পয়েন্ট আছে সবাইকে মিন করতেছি। সিমিলারলি এটার ক্ষেত্রে এরকম হইতে পারে জেড মাইনাস জেড ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু আর। এখন আমি যদি বলি শেড, আমি আরেকটা ইয়েতে যাই, শেড the region bounded by, shade the region bounded by the equations z minus 2 plus uh, 2 minus I equal to 2, না এটা ইকুয়াল টু না, ধরে বললাম greater than 2, আবার এটা বললাম and z minus 2 minus I less than equal to 4। তাহলে কি হইল, এই দুটোটা সার্কেলের কম্বাইন্ড যে রিজিয়নটা, কম্বাইন্ড রিজিয়নটা কিরকম হবে? দেখে একটু তাসফিয়া বলো তো এটা কিরকম কিরকম সার্কেল, বলে বলে ফেলো চট করে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এই সার্কেলটাকে ডেসক্রাইব করো ভাষায়, ল্যাঙ্গুয়েজে। হ্যালো। হ্যাঁ, স্যার, সেন্টার কত? তোমার কথা ভেঙে গেছিল। 2 প্লাস আই, ওকে। 2 প্লাস আই, 2 প্লাস আই এখানে, দিস ইজ দ্য সেন্টার, এটা ধরো আই, আর রেডিয়াস 2। তার মানে রেডিয়াস 2 মানে এইটা এখানে টাচ করবে আর এদিক দিয়ে এদিকে আসবে, তার মানে এইরকম একটা সার্কেল। এটা হচ্ছে 2 প্লাস আই, এটার গ্রেটার, তার মানে বাহিরের দিকে, তাই না? আর এইটা ইয়েস, সেম সেন্টার রেডিয়াস 4, তার মানে এরকম। ওকে, এটার ভিতরেরটা লেস দেন ইকুয়াল টু ভিতরে, বলতেছি অ্যারো দিয়ে বুঝাচ্ছি যে ভিতরের জায়গাটাকে মেইন করতেছে। তার মানে এইটা হচ্ছে জেড মাইনাস 2 - I লেস দেন ইকুয়াল টু 4 এর জন্য, আর এটা হচ্ছে
z minus 2 minus I greater than equal to 2, তাহলে কমন স্পেস কোনটা? কমন স্পেস হচ্ছে এই জায়গাটায়, দিস টিউব, ইনক্লুডিং বাউন্ডারি। তার মানে এই দুইটা মিলে আমাকে দিয়েছে এই রিজিয়নটা। ইটস নট এ কার্ভ, ইটস এন রিজিয়ন। এরকম ডিফারেন্ট টাইপের রিজিয়ন আমরা পাবো, ডিফারেন্ট টাইপের পেয়ারস অফ ইকুয়েশন অর থ্রি ইকুয়েশন, ফোর ইকুয়েশন, এরকম দুইটা তিনটা একটা মিলে। মেক সেন্স? ঠিক আছে। একদম ক্লিয়ার না জিনিসটা? সার্কেলের ভিতর বাইরে দুইটা সার্কেল হলে কিভাবে তার কমন কমন রিজিয়নটা ইয়ে করতে হবে, এটা এটা সুন্দর করে তুমি পেন্সিল দিয়ে এরকম শেড করে দিলে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে এর ক্যামব্রিজে এই শেডিং গুলো আসে, মাঝে মধ্যে রিজিয়ন শেড করতে হয়। হুম। আবার এখানে আবার একটু ডিফারেন্ট টাইপের অঙ্কও থাকে এগুলো দিয়ে, কিন্তু বেসিকটা সেম দুটোটারই। তোমাদের ওইটারও মোটামুটি পৃথিবীর অনেকগুলো কাভার হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এবার আসো অ্যানাদার টাইপ। এখন যদি আমি লিখি, ধরো এটা লিখি, দেখো খেয়াল করে, আমি এখানে যখন ফিক্স নাম্বার দিচ্ছি, আমি বলছি দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সার্কেল উইথ সেন্টার z1, রেডিয়াস 2। কারণ 2টা একটা ফিক্সড নাম্বার। এই ডিস্টেন্সে যত z আছে, z1 থেকে 2 ডিস্টেন্সে যত z আছে তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে ইকুয়েশনটা। বাট আমি যদি এখন বলি যে ইটস নট 2, ইট ইজ ইকুয়াল টু দিস, তার মানে কি মিন করতেছি? আমি মিন করতেছি এই পার্টটা দিচ্ছে কি, এই পার্টটা হচ্ছে ডিস্টেন্স অফ জেড ফ্রম z1। এই পার্টটা কি দিচ্ছে? এই পার্টটা দিচ্ছে ডিস্টেন্স অফ জেড, অফ জেড মানে জেড প্লুরাল, জেড রা। হুম, জেড, কারণ জেড বললে এটা জেড প্লুরাল, আমি প্লুরাল প্রোনাউন্স না করলে তোমাকে প্লুরাল বুঝতে হবে, কারণ জেড একটা ভেরিয়েবল পয়েন্ট, অনেকগুলো জেড এর এখানে আনলিমিটেড জেড কে মিন করতেছে। ডিস্টেন্স অফ জেড ফ্রম z2। তাহলে ফার্স্ট পার্ট বলছে ডিস্টেন্স, অনলি ফার্স্ট পার্টটা ইন্ডিভিজুয়ালি মিন করতেছে জেড দের ডিস্টেন্স ফ্রম z1। ইকুয়েশনের রাইট সাইড ইন্ডিকেট করতেছে ডিস্টেন্স অফ আবারও জেড, সেই সকল জেড ফ্রম z2, অ্যান্ড দে আর ইকুয়াল। তাহলে কি ধরনের হবে জিনিসটা? কি ধরনের গ্রাফ will be represented by this? দেখো খেয়াল করে, অ্যাক্সিস আঁকি, রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। লেটস সে জেড ওয়ানটা এইখানে, কোথায় একটা র্যান্ডম জেড ওয়ান নেই, ধরো জেড ওয়ানটা এইখানে, দিস ইজ জেড ওয়ান। লেটস সে জেড টুটা
উম, এইখানে দ্যাট ইজ Z2। তাহলে জেডরা কোথায়? জেডরা তো ছড়ায় ছিটায় আছে, পুরো প্লেনটাই জেড, সব জেডরা এখানে। তাহলে জেড এর ডিস্টেন্স এখান থেকে, Z1 থেকে আর Z2 থেকে সেম, ইকুয়াল টু মানে কি সেম হইতে হবে। জেড এর ডিস্টেন্স ফ্রম Z1 এবং জেড দের ডিস্টেন্স ফ্রম জেড দের ডিস্টেন্স, ধরো প্রথমে জেডটাকে একটা জেড চিন্তা করো, জেড যেটা জেডটাকে অনেকগুলো চিন্তা করে একটা জেড খুঁজো, যেই জেডটা Z1 থেকেও যেই ডিস্টেন্স আছে Z2 থেকেও সেই ডিস্টেন্স আছে, কোথায় হইতে হবে জেডটাকে? মাঝখানে, মাঝখানে এইখানে, এইখানে জেডটা আছে, এইখানে। কারণ এই জেডটাই, এখানে জেডটা যদি এখানে থাকে তাহলে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, মিড পয়েন্ট। তাহলে এরকম কয়টা মিড পয়েন্ট চিন্তা করা যায়? এটা তো এটা, আমি যদি এখানে একটা জেড চিন্তা করি তাও কিন্তু এই ডিস্টেন্সটা সেম। ইয়েস, তার মানে এই পুরো লাইনটাই হচ্ছে, এই পুরো লাইনটার উপরে যত পয়েন্ট আছে সবাই Z1 এবং Z2 থেকে সমান ডিস্টেন্স আছে। তাহলে পুরো লাইনটা কে, এখন আমি বলবো দিস রিপ্রেজেন্ট এ লাইন। কোন ধরনের লাইন? দি পারপেন্ডিকুলার বাইসেক্টর। কারণ এটা পারপেন্ডিকুলার না হলে, যদি লাইনটা আমি তেস্রা করে নেই, ইনক্লাইন্ড করে নেই, এরকম করে নেই, তাহলে কিন্তু হবে না। এরকম করে যদি একটা লাইন নেই তাহলে ডিস্টেন্স কিন্তু সেম থাকবে না, এখান থেকে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হবে না। তার মানে দ্যাট দ্যাট লাইন মাস্ট বি পারপেন্ডিকুলার। তাহলে দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। বাইসেক্টর কেন? কারণ বাইসেক্ট যদি না করে সমান ইকুয়াল হবে না। তাহলে বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর, কার বাইসেক্টর? permanent bisector of the line segment joining Z1 and Z2। তাহলে আমরা এখন আরেকটা জেনারেল ইকুয়েশন পাইলাম। আমরা আরেকটা জেনারেল ইকুয়েশন পাইলাম, সেটা কি? Z minus Z1 equal to Z minus Z2 represent the perpendicular bisector of the line segment, perpendicular bisector of the line segment joining Z1 and Z2। সো আমি একটা এক্সাম্পল দেখাইছিলাম, যদি Z1টা এখানে হয়, Z1টা Z2টা এখানে হয়, তার মানে এই দুইটা পয়েন্টকে জয়েন করলে যে লাইন সেগমেন্টটা তার পারপেন্ডিকুলার বাইসেক্টরটাই হচ্ছে এইটা। তাহলে এখানেও সেম, এখানে যদি আমি Z মাইনাস Z1 মড লেস দেন Z মাইনাস Z2 বলি, তাহলে কোন, এটা তো তখন লাইন না, একটা পাশ। ইকুয়াল টু দিলে লাইনটা, ইকুয়াল যখন দিব শুধু লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু আমি যখন লেস দেন দিব তখন আর লাইন না, লাইনের একটা সাইড, কোন সাইডটা হবে দেখি কেউ বলো তো। এটা দিলে আমি কি, কোন সাইডটা শেড হবে? একটা সাইড শেড হবে না, এটা মেইন করতেছে না। কারণ এটা মেইন করতেছে কি, এই ইকুয়েশনটা মেইন করতেছে যে Z1 থেকে ডিস্টেন্স। হুম, মানে তুমি আগে খেয়াল করো এই, না এইভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো যে এটার কি মিন করতেছে, মিন করতেছে যে Z1 থেকে Z দের ডিস্টেন্স ইজ লেস,
লেস দেন, এইদিকে হবে, এইদিকে Z1 এর দিকে শেড হবে, এইদিকে। কারণ Z1 থেকে ডিস্টেন্স যদি কম হয় তাহলে শেডটা Z1 এর দিকে থাকলেই ডিস্টেন্স গুলো, মানে এখানে যে জেডরা আছে এদের ডিস্টেন্স Z1 থেকে কম হবে Z2 এর চেয়ে। হ্যাঁ, সিম্পল, খেয়াল করো না, ধরো এইটা Z1, তো এটা Z1, এটা Z2। হ্যাঁ, তাহলে এই লাইনটার উপরে যত জেড আছে সবাই Z1 থেকে যে ডিস্টেন্স আছে Z2 থেকেও সেই ডিস্টেন্স আছে। তাহলে আমি যদি এই লাইনটা থেকে এই পাশে কোনো পয়েন্ট নেই, মানে এখানে এখানে যে কোনো একটা পাশে পয়েন্ট নেই, তাহলে Z2 থেকে ডিস্টেন্স বেড়ে গেল আর Z1 এর কাছে চলে আসলো না? তো আমি বলছি কি, আমার ইকুয়েশনে বলছি কি, আমি ইকুয়েশনে বলছি যে Z1 থেকে Z এর ডিস্টেন্সটা ইজ লেস, এই যে লেস দেন Z2 থেকে ডিস্টেন্স। তাহলে তাহলে Z1 এর দিকেই শেডটা হবে, কারণ Z1 থেকে শেড হলেই তো এই পয়েন্টগুলো Z1 এর কাছাকাছি হতে হবে, লেস হবে, তাই না? বাট এটা যদি দিতাম, এভাবে যদি দিতাম, গ্রেটার দেন যদি দিতাম, তাহলে কি মিন করতেছি? হ্যাঁ, Z1 এর ডিসটেন্সটা বড়, তার মানে Z2 এর দিকে ছোট, তার মানে তখন শেডটা হয়তো এইদিকে, এইদিকে। তাহলে তুমি বারবার মনে রাখবা কিভাবে, যেই দিকে এই লেস দেন গ্রেটার দেনের যেই দিকে কোণাটা থাকবে সেই দিকের সাইডটা, সেই পয়েন্টের দিকের সাইডটা শেড হবে, যেদিকে কোণাটা থাকবে, এই কোণা, এদিকে, ঠিক আছে, সেই দিকের সাইডটা শেড হবে। আর পরে ধরো এইটার সাথে যদি ইকুয়াল থাকে, ইকুয়াল থাকে সেটা তো বুঝতে পারছো, মানে ইকুয়াল থাকা মানে লাইনটাকে ইনক্লুড করা হচ্ছে, আর ইকুয়াল না থাকা মানে লাইনটা ইনক্লুডেড না, লাইনের বাইরে এক লাইনটাকে এক্সক্লুড করে করা হয়। তাহলে আরেকটা জেনারেল ইকুয়েশন পাইলাম, একটা হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। আরেকটা আছে, খেয়াল করো, আমি যখন এটা লিখি আর্গুমেন্ট অফ জেড, আচ্ছা জেড না, কথার কথা, আর্গুমেন্ট অফ Z1 equal to pi/4, what does it mean? বলো কেউ একজন, এইটা লেখার সাথে সাথে তোমার মাথায় কি আসছে? বলো। হুম, না, ফার্স্ট কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট এখানে ফ্যাক্টর না, এখানে হচ্ছে যে মানে Z1 কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট pi/4, ওকে, হুইচ মিনস Z1টা সামওয়্যার হিয়ার, ওকে ফাইন, তুমি ফার্স্ট কোয়াড্রেন্ট বলছো, সামওয়্যার হিয়ার, এখানে Z1টা অরিজিনের সাথে যদি আমি এটার ভেক্টরটা যে জয়েন করাই, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ pi/4, এটাই তো আর্গুমেন্ট নাকি? সো খেয়াল করো তো, আমি যদি এখানে একটা পয়েন্ট নেই Z2, আর্গুমেন্ট কত হবে Z2 পয়েন্টার, এই লাইনটার উপরেই যদি একটা পয়েন্ট নেই, আর্গুমেন্ট সেম না? তার মানে এই যে লাইনটা, এই লাইনের উপর যত পয়েন্ট আছে, এই লাইনটা যত দূরে যেতে থাকবে, যত পয়েন্ট থাকবে, সবার আর্গুমেন্ট pi/4 না? বাট সবার মডুলাস সেম না, কিন্তু মডুলাস ডিফার করবে, কারণ যে যত কাছে, ধরো এখানে যদি একটা পয়েন্ট থাকে, হ্যাঁ এইখানে, এই লাইনের উপর এখানে একটা পয়েন্ট, তার আর্গুমেন্টও pi/4, বাট তার মডুলাস Z1 এর চেয়ে কম, Z2 এর চেয়ে আরো কম। তার মানে পয়েন্টটা যত দূরে যাবে এই লাইনের, মডিউলাস চেঞ্জ হতে থাকবে, বাট আর্গুমেন্ট ফিক্সড। তাহলে ক্যান আই সে এই লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটার জেনারেল ইকুয়েশন এটা, আর্গ অফ জেড ইকুয়াল টু pi/4। এখন আর Z1 দেওয়ার দরকার নাই, কারণ all the points on this line,
all the points on this line whose arguments are pi by 4. তার মানে this represent a straight line of argument pi by 4 but incomplete statement. কেন ইনকমপ্লিট দেখো, আমি বলছি এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে, ফাইন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেছে, তাহলে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করলে আমি এদিকেও আসতে পারবো, পারবো না? কারণ লাইন মানে কি, লাইন লাইন বলার সাথে সাথে জিওমেট্রিতে কিন্তু লাইন হ্যাজ নো বিগিনিং নো এন্ড, তাহলে লাইনটা পিছের দিকে আসবে সামনের দিকেও যাবে। কিন্তু এখানের যে পয়েন্টটা, এখানে যে পয়েন্টটা, তার আর্গুমেন্ট কি পাই বাই 4? এটার আর্গুমেন্ট কিন্তু এইটা। তার মানে তুমি পিছনে আসতে পারতেছো না, কারণ পিছনে আসলে লাইনটার আর্গুমেন্ট আর পাই বাই 4 থাকে না, তার মানে তুমি পিছনে আসার সুযোগ নাই, তাহলে এটা বাদ। তাহলে আমার স্টেটমেন্টটা ইনকমপ্লিট হয়ে গেল, কারণ আমি বলতে তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বললেই সে পুরো স্ট্রেট লাইনটাকে মিন করবে, তাহলে স্ট্রেট লাইন বলতে পারবো না, আমি বলবো কি এ হাফ লাইন। দেখছো ইন্টারেস্টিং, এ হাফ লাইন। এখন তুমি প্রশ্ন হতো স্যার হাফ লাইন তো কখনো শুনে, হ্যাঁ হাফ লাইন এখন শুনছো। হাফ লাইন মানে এই লাইনটি শুরু এখান থেকে, কারণ পিছনের দিকে আসলে সে ফুল লাইন, লাইন শুধু লাইন বললেই ফুল লাইন বুঝবো, আমি লাইন বললেই এটা বাই ডিফল্ট ফুল লাইন বুঝবো, কিন্তু লাইন বললে আর্গুমেন্ট যখন 4 বলবো তাহলে আর পিছন দিকে আসতে পারতেছে না, তার মানে লাইন এ হাফ লাইন। তাহলে হাফ লাইন বললে তার মানে ইট হ্যাজ এন স্টার্টিং পয়েন্ট বাট ইট হ্যাজ নো এন্ড। লাইন বললে নো বিগিনিং নো এন্ড, বাট হাফ লাইন বললে হ্যাজ এ বিগিনিং বাট নো এন্ড, একটা সাইড মিন করবে, বিগিনিং থেকে শেষ চলতে থাকবে। তাহলে এ হাফ লাইন, এই জন্য যেহেতু বিগিনিং আছে তাহলে স্টার্টিং ফ্রম হুইচ পয়েন্ট বলতে হবে, তাহলে এ হাফ লাইন স্টার্টিং ফ্রম অরিজিন, মেকিং অ্যাঙ্গেল pi by 4 with the positive real axis। তাহলে এইটার একটা কমপ্লিট স্টেটমেন্ট, ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিক একটা স্টেটমেন্ট আমি পেয়ে গেলাম। কি argument of z equal to pi by 4 represent a half line starting from origin making angle pi by 4 with the positive real axis। এবার কমপ্লিট হয়ে গেছে স্টেটমেন্টটা, তার মানে একটা লাইন অরিজিন থেকে স্টার্ট করে পাই বাই 4 অ্যাঙ্গেল করে যত দূরে যেতে পারো নো প্রবলেম, দোজ অল দ্য পয়েন্টস এর আর্গুমেন্ট পাই বাই 4। আই হ্যাভ নো কনসার্ন অ্যাবাউট মডুলাস, আমার দরকার নাই, মানে আর্গুমেন্ট দিয়ে আমি একটা লোকাস পেয়ে গেলাম। তাহলে 3 ধরনের লোকাস আমার কাছে এখন আসলো, সার্কেল, পারপেন্ডিকুলার বাইসেক্টর, হাফ লাইন, 3টে জেনারেল ফর্ম। এখন যদি আমি আরেকটু জেনারেলাইজ করতে চাই, ধর আমি যদি এইভাবে লিখি arc of z minus 2 equal to pi by 4, তাহলে তখন কি হবে, সেম দেখো, রিপ্রেজেন্ট এ হাফ লাইন, হাফ লাইন শব্দটা বলতে হবে, হাফ লাইন স্টার্টিং, হাফ লাইন যেহেতু স্টার্টিং ফ্রম, এখন আর ফ্রম অরিজিন না, স্টার্টিং ফ্রম 2 z equal to 2 to making angle pi by 4 with the positive real axis। তার মানে এটাকে যদি স্কেচ করি হবে জিনিসটা এরকম 1 2, এখান থেকে এই লাইনটা এই পাই বাই 4,
তখন ছিল এখান থেকে, দেখো আর্গুমেন্ট দুটোটারে সেম, তার মানে এইটা রিপ্রেজেন্ট করতেছে এইটাকে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু ইকুয়াল টু পাই বাই ফোর, আর এটা রিপ্রেজেন্ট করতেছে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পাই বাই ফোর, কারণ এটা দুটোটাই হাফ লাইন। এটার স্টার্টিং পয়েন্ট ফ্রম অরিজিন, এটার স্টার্টিং পয়েন্ট ফ্রম টু। সো যদি এইটা হইতো, হ্যাঁ বুঝতেছি না, আবার বলো। ও আচ্ছা, স্টার্ট হবে টু থেকে কিভাবে বুঝছি? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ট্রান্সফরমেশনের কনসেপ্ট দিয়েও বলা মিলে, মিলবে। আবার সেম টাইম তুমি যদি এটাকে আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু মানে কি, আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু হুইচ মিনস এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু। হ্যাঁ, সো তার মানে হচ্ছে যে এটা কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস টু। তাহলে পয়েন্টটা কোথায়? টু কমা জিরো না? হ্যালো, টু কমা জিরো কোনটা? এই পয়েন্টটাই তো। এইটাও চিন্তা করা যায়, আবার ট্রান্সফরমেশনের কনসেপ্ট থেকেও চিন্তা করা যায়, একই কথা। হুম, তাহলে আমাকে জেনারেল স্টেটমেন্টটা কি দাঁড় করাইতে পারি আমি? আমি দাঁড় করাইতে পারি জেনারেল স্টেটমেন্টটা, আর্গুমেন্ট অফ জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু আলফা represent a half line starting from z equal to z1 and making angle alpha with the positive real axis। তাইলে এবার দেখি একটু আমরা একটু যদি উল্টাভাবে চিন্তা করি, দেখি আমাকে বলো তো। আমি কিন্তু বারবার পাই বাই ফোরে বলতেছি জাস্ট বোঝানোর জন্য, এটা এই দিস অ্যাঙ্গেল কুড বি এনিথিং, মানে আর্গুমেন্টের প্রিন্সিপাল মেনটেন করে দিস অ্যাঙ্গেল কুড বি এনিথিং। আর্গুমেন্টের প্রিন্সিপাল বলতে মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতরে, আর্গুমেন্টের প্রিন্সিপাল তো জানোই, তোমাদের মনে আছে, আর্গুমেন্ট মাস্ট লাইজ দিস, এই প্রিন্সিপাল মেনটেন করে এনি অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই হাফ লাইনটাকে যদি ধরো এইটা, ধরো এটা পাই বাই ফোর, তাহলে এই হাফ লাইনটাকে রিপ্রেজেন্ট করার ইকুয়েশনটা কি হবে দেখি, কেউ বলো তো। কোশ্চেনটা বুঝতেছো কিনা? এই হাফ লাইনটাকে আমি বলতেছি এই অ্যাঙ্গেলটা পাই বাই ফোর, তাহলে এই হাফ লাইনটাকে যদি লোকাসের ফর্মে এইভাবে ইকুয়েশন ফর্মে লিখতে হয়, কি লেখা উচিত আমার? আর্গ অফ জেড, না মাইনাস জেড না, জেড ইকুয়াল টু মাইনাস থ্রি পাই বাই ফোর। বুঝছো? সরি, পাই মাইনাস পাই বাই ফোর তো কত, হ্যাঁ পাই মাইনাস মাইনাস পাই প্লাস পাই বাই ফোর, হ্যাঁ মাইনাস থ্রি পাই বাই ফোর। কারণ তখন তুমি পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সাথে সবসময় কিন্তু আমার আঙ্গেলটা চিন্তা করতে পজিটিভ রিয়েল, তার মানে এই লাইনটার এই লাইনটার আর্গুমেন্ট কিন্তু এইটা, এই লাইনটার আর্গুমেন্ট এইটা। So, এইটা যদি পাই বাই ফোর হয় তাহলে এটা হবে কত? মাইনাস পাই প্লাস পাই বাই ফোর, হুইচ মিনস মাইনাস থ্রি পাই বাই ফোর। সো দিস মেক সেন্স? হ্যালো, হ্যালো, হ্যাঁ, এবার দেখি পজিটিভ রিয়েল অ্যাক্সিসটাকে আর্গুমেন্ট দিয়ে এক্সপ্রেস করো তো, শুধু পজিটিভ রিয়েল অ্যাক্সিসটা, মানে এইটা।
পজিটিভ রিয়েল এক্সিস কি হবে এটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই? আর্ক অফ জেড, বলো বলো, জিরো। ভেরি গুড। যদি নেগেটিভ রিয়েল এক্সিসটাকে আর্গুমেন্ট দিয়ে এক্সপ্রেস করতে চাই, আর্ক অফ জেড কত? পাই, পাই মাইনাস পাই বলতে পারবা না। পাই, এই যে মাইনাস পাই বলার সুযোগ নাই, কারণ কি মাইনাস পাই ইকুয়াল থাকতে পারবে না। আর্গুমেন্টের প্রিন্সিপালটা মেনটেন করতে হবে, এই যে এটা। তাহলে পজিটিভ ইমাজিনারি এক্সিস আর্গুমেন্ট দিয়ে কি লিখবো? আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত? পাই বাই টু। আর নেগেটিভ ইমাজিনারি এক্সিসটা হবে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস পাই বাই টু। তাহলে এইভাবে করে আমি আরো এটার ক্ষেত্রে সেম। ধরো এটার ক্ষেত্রে যদি আমি এভাবে ইকুয়াল না দিয়ে যদি আমি লেস দেন ইকুয়াল বলি, তার মানে কি লেস দেন ইকুয়াল মাইনাস পাই বাই ফোর এর লেস, তার মানে এই পাঁচটা শেড হবে তখন। এই পাঁচটা মিন করতেছি কারণ এখানে সবগুলো হুম এই জায়গাতে যত আর্গুমেন্ট নিব আমি সেটা মাইনাস পাই বাই ফোর হচ্ছে ছোট হবে অ্যাঙ্গেলটা। গ্রেটার দেন বললে এই জায়গাটা হবে। সেখানেও দেখা যাচ্ছে যে গ্রেটার লেস দিয়ে আমি একটা শেড, একটা স্পেসিফিক রিজিয়নকে শেড করতে পারবো। তোমাদের কাজ হচ্ছে 3F, অর্থাৎ এর আগের গুলো তো আছেই, ইনক্লুডিং 3F, 3G, 3H পর্যন্ত, মানে এর আগে ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো স্টাডি করবা ভালো করে। হ্যাঁ, করলে আরো কোয়েরিও ডেভেলপ করতে পারে, চিন্তাটাও ক্লিয়ার হবে। তারপরে ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো স্টাডি করে এক্সারসাইজ যতটুকু পারো, ইনক্লুডিং প্রিভিয়াস এ থেকে যা পর্যন্ত যেগুলো জমা আছে সেগুলো। আজকের জন্য খোদা হাফেজ। নাওয়ারকে এগুলো আমি জানি না, ভিডিও করছি অবশ্য, দেখা যাক বুঝে কিনা। ক্লাস মিস করলে ভিডিও দেখে কিন্তু অনেক কিছুই বোঝা যায় না, মানে অনেক কিছুই কোয়েরি গুলো ক্লিয়ার হয় না ইন্টারাক্ট না করতে পারলে। এনিওয়ে এগুলো কিন্তু জমায় রাখো না, আমি কিন্তু খবর নিব বাসায় কে কতটুকু স্টাডি করতেছো। বাই বাই। আচ্ছা, বাই দ্য ওয়ে একটু 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 তোমরা আমাকে একটু করো না, ওই যে তোমাদেরকে যে চিন্তাটা শেয়ার করছিলাম স্কুলিং নিয়ে। না না, নামটা নামটা রিস্কুলিং শিফটোলজিটা কেমন লাগতেছে বলো তো একটু তোমরা তিনজন। না, এটা হচ্ছে গিয়ে রিস্কুলিং শিফটোলজিটা কোনো প্রতিষ্ঠানের নাম না, এটা কোনো প্রতিষ্ঠান হচ্ছে না, এটা হচ্ছে কতগুলো আমরা আমরা চাচ্ছি যে তোমাদের মতো ইয়াং জেনারেশন এসে তাদের স্কুলিং থটগুলোকে ঢেলে দেখ, স্কুলিং নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা, প্রসপেক্ট, ফিউচার। হ্যাঁ, দেখছি দেখছি, ওইটা তো ধরো হায়ার স্টাডির একটা ইস্যুস, ওইটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, ওই আমার ওই প্রোগ্রামটা নিয়ে। কিন্তু আমি স্কুলিং নিয়ে তোমাদের হোল জেনারেশনের থটটা, মানে ধরো তোমাদের অনেকগুলো বিরক্তিকর অভিজ্ঞতা আছে, হতাশাজনক অভিজ্ঞতাও আছে, আবার অ্যাট দ্য সেম টাইম অনেক সুন্দর অভিজ্ঞতা আছে, প্রসপেক্ট আছে, চিন্তা আছে অনেক, এটা এইভাবে হলে ভালো হতো, এইভাবে হলে আরো সুন্দর হতো, এভাবে হওয়া উচিত হয় নাই, টিচারের এই ধরনের আচরণগুলো ঠিক হয় নাই, নাম না নিয়ে কাউকে স্পেসিফাই না করে এগুলো শেয়ার করার কথা বলছিলাম আমি একটা প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মটার নাম আমি দিতে চাচ্ছি রিস্কুলিং শিফটোলজি। প্রতিষ্ঠানের নামটা এত বড় হয় না কখনো, হ্যাঁ, আরো ছোট হয়, কিন্তু রিস্কুলিং শিফটোলজি মানে স্কুলিং নিয়ে অল দ্য থটস। এরপরও যদি নাম নিয়ে কারো কোনো তাসফিয়ার মাথায় বা আহাদ বা তোমার মাথায় যদি নাম আজকে রাতের ভিতরে আমাকে একটা নাম সাজেস্ট, রিস্কুলিং শিফটোলজি। এই এই টাইপের, মানে আমার আইডিয়াটা তো তোমরা বুঝতে পারতেছো তাই না? মানে আমি কি চাচ্ছি, প্ল্যাটফর্মটাতে কি ধরনের ডিসকাশন চাচ্ছি সেটা তো বুঝতে পারতেছো। হ্যাঁ, রিস্কুলিং দিলে শর্টকাট হয়,
কিন্তু রিস্কুলিং দিলে একটু মানে এখানে ফিলসফিটা আসে না আর কি, মানে মনে, হ্যাঁ স্কুলিং দিলে শুধু কিরকম জানি খাপ ছাড়া লাগে। হ্যাঁ খাপ ছাড়া লাগে, মনে হচ্ছে যে নতুন করে স্কুলিং করতে চাচ্ছে এরকম শুধু, মানে এখানে থট জেনারেট করার যে একটা চিন্তা ভাবনা চলতেছে, নিউ থট জেনারেট হবে, নিউ থট গুলো নার্চার্ড হবে, সেরকম কিছু আসতেছে না। তো তোমাদের তিনজনের প্রতি আমার আজকে রাতের 10টার ভেতর আমাকে একটু চিন্তা করবা, মানে তোমাদের অ্যাজ ইউজুয়াল কাজের বাইরে একটু সময় দিয়ে ভেবে, যদি নাম নিয়ে কিছু আসে, এই ধরনের একটা প্ল্যাটফর্মের নাম কি হতে পারে, আমি একটা চ্যানেল খুলবো, হ্যাঁ ওইখানে তোমাদের চিন্তাগুলো, আমার লেখা, আমার চিন্তা, এটা ভিডিও ফর্মে হোক, অডিও ফর্মে হোক, লিখিত ফর্মে হোক, হুম, এটা কোনো বিভিন্ন কিছুর লিঙ্ক হোক, একটা রিচ কিছু বেরিয়ে আসে আর কি। ইভেন এটা এমনও হতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কি করা যায়। আহ, এটা এটা নট নেসেসারিলি শুধু ইংলিশ মিডিয়াম স্কুলেই যে সীমাবদ্ধ থাকতে হবে এমন না, ওভারঅল স্কুলিং নিয়ে চিন্তা ভাবনা, যে আমাদের শিশুরা আসলে স্কুলিং থেকে কতটুকু বেনিফিটেড হচ্ছে, জাস্ট গদবাদে কিছু জিনিস শিখছে নাকি, নাকি স্কুলিং এর আইডিয়াটাকে আরো ইলাবোরেট করা যায়, এই জিনিসগুলোকে নিয়ে কি নাম দেওয়া যায়, অর্থাৎ এই এই প্ল্যাটফর্মটার নাম কি হয়, এটাও যদি আসে এর মধ্যে আমাকে জানাবা 10টার ভিতরে। আর তোমরা তিনজন থেকে আমি আশা করতেছি ছোট্ট করে প্রাথমিকভাবে কিছু একটা লেখা, ছোট ছোট লেখা হোক, এটা একটা প্যারাগ্রাফ তোমার স্কুলিং নিয়ে চিন্তার, হোক তোমার অভিজ্ঞতা, হোক তোমার এক্সপেকটেশন, হোয়াট এভার। আমি কি আশা করতে পারি তোমাদের তিনজন থেকে? চুপ মেরে গেছো। হুম, যে কোনো লেখা, ধরো তোমাকে যদি আমি এখন বলি যে তুমি কি ধরনের স্কুল চাও, এটা নিয়ে একটা ছোট্ট পিচ দাও, ইওর ড্রিম স্কুল, অর্থাৎ ধরো ধরো একটা ওয়ার্ডে আসি, ইওর ড্রিম স্কুল, or the school you are dreaming for your kids or your next generation. আমার স্বপ্নের স্কুল যেখানে আমার কিডসরা পড়াশোনা করবে, এরকম একটা চিন্তা করো তো দেখি। এইরকম চিন্তার উপর বেস করে একটা লেখা লেখো, হোক বড় হোক ছোট, যত রেস্ট্রিক্ট করা দরকার নেই তোমাকে, তোমাকে রেস্ট্রিক্ট করা দরকার নাই, হোক বাংলা ইংলিশের মিক্স, হোক শুধু বাংলা, হোক ইংলিশ, হোয়াট এভার, মানে ওপেন টু শেয়ার এনিথিং। ডিড আই মেক মাই সেলফ ক্লিয়ার? ইয়েস। তাহলে দুটো জিনিস তোমাকে, দুটো জব দিলাম, একটা জব হচ্ছে যে নামটা, প্ল্যাটফর্মের নামটা, আরটা হচ্ছে তোমাদের লেখাটা তুমি এখন আজকে রাতের ভিতরে না দিলেও চলবে, কিন্তু নামটা নিয়ে আমাকে একটু জানাও। আমারও ঠিক মনে হচ্ছে, তারপরও তোমাদেরকে সময় দিলাম 10টা পর্যন্ত, আমি ফাইনালাইজ করছি না এখনো, ঠিক আছে? প্লিজ, মানে আমি ক্লাস শেষ করার সাথে সাথে যাতে চুপ না থাকে, এটা মানে পন্ডার ওভার দ্যাট, অন দ্যাট, থিঙ্ক ওভার অ্যান্ড পন্ডার ওভার। আল্লাহ হাফেজ।